সবাই একসাথে একটাই কথা, আজ হয়তো বাঁচবে স্বৈরাচার আর নাই হয় বাঁচবো আমরা। সেনাবাহিনীর ওই সময়কার যে ঊর্ধ্বতন মেজর ছিলেন, আমি তাকে বলছিলাম আমি আপনাকে দুইটা কোশ্চেন করব, আপনি আমাকে যদি দুইটা কোশ্চেনের সদুত্তর দেন আমি আপনার কথা মেনে বাসায় চলে যাব, আর আপনি যদি সদুত্তর না দিতে পারেন আপনি আমাকে যেতে দিবেন। 5 আগস্ট সকালে আমি পল্লবী মিরপুর 11:30 থেকে পরিস্থিতি দেখার জন্য যাচ্ছিলাম মিরপুর 10-এর দিকে। 5 আগস্ট সকাল, ডেটটা যদি আপনি মনে রাখেন, 5 আগস্ট সকাল 8:30-এর মতো কালো পোশাকধারী পুলিশ ছিল। তাদের একেবারে মানে দেশে আমি যদি বলি যে ইরাকের মতো, ইরাকে যেভাবে পুলিশরা বা ওইখানকার আর্মিরা যেরকম শুটেড বুটেড হয়ে বন্দুক নিয়ে ঘুরতো, সেম পজিশনে 4-5 জন করে দল বাঁখায় ওরা এক একটা গলিতে ঢুকছে, এক একটা গলিতে ঢুকে ঢুকে তারা খুঁজতেছে কোথায় স্টুডেন্ট আছে, কোথায় প্রোটেস্টররা আছে। দেন আমরা এক একটা গলিতে, আমি তখন 11:30 থেকে ভিতর দিকে ঢুকে সেতারা টাওয়ারের গলি দিয়ে ভিতর দিয়ে ঢুকে পিছন দিয়ে এসে 6 নম্বরের ভিতর দিয়ে আসছি। মজার বিষয়, 6 নম্বরের ভিতর যখন আসছি তখন আওয়ামী লীগের ওইখানকার কাউন্সিলর অফিসের সামনে দিয়ে ঢুকে গেছিলাম। ওইখানেও সেই আওয়ামী লীগ একেবারে দল বল পাকায় আছে। এন্ড দেন আবার গলি চেঞ্জ করলাম, গলি চেঞ্জ করে তখন আসলাম আমি একেবারে আমি যদি বলি 11-র মাথায় যেই জায়গাটা, মোহনার উল্টা পাশের যেই জায়গাটা, এইখানে আসছি। পুলিশ এক একটা গলির ভিতরে সার্চ করতেছে, পুলিশকে পাশ কাটায় আমরা আসতেছি। 5 আগস্ট তখন সকাল 9:30 বাজে। ওইখান থেকে আমার একেবারে আমি যদি বলি ইনডোর স্টেডিয়াম পর্যন্ত আসতে আমার এত সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগছে আমার এতটুকু আসতে, কারণ প্রতিটা গলিতেই পুলিশ ছিল, প্রতিটা গলিতেই আইন শৃঙ্খলা বাহিনীরা ছিল। তারা খুঁজতেছে, যারাই পাচ্ছে মানে উদুম পাদুম দেওয়া শুরু করতেছে, যেইভাবে পারতেছে ওইভাবেই পিটাচ্ছে। আইডিয়াল স্কুল, হোপের গলি, এই দুইটা গলিতে ছাত্রলীগের ছেলেমেয়েরা বেশ একবার বেইজ পাতায় বসেছিল। ছাত্রলীগ বলবো, আওয়ামী লীগ বলবো, বেইজ পাতায় ছিল। দেন আমার একটা ফ্রেন্ড ছিল ওইখানে এক বিল্ডিংয়ের উপরে উঠে গেছিলো। ও আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে ভাই এইদিক না এইদিক, এদিক না এদিক দিয়ে যাইস। তো এইভাবে আমি গলি চেঞ্জ করে করে ওই পাশ থেকে, অর্থাৎ হোপের গলির ওই উল্টা পাশ থেকে আমরা এসে জড়ো হয়েছিলাম আমাদের এইখানে যেই পপুলার হসপিটালটা আছে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওই ডায়াগনস্টিক সেন্টারের ওইখানে আমরা অন অ্যাভারেজ 50 থেকে 60 জনের মতো একসাথে জড়ো হই। ওইখানে পপুলার ওই গলিটার মাথায় কাঁটাতারের বেড়া দেওয়া ছিল, কাঁটাতার দিয়ে, যেটা সেনাবাহিনী দিয়েছিল তখন প্রোটেকশনের জন্য। ওই বেড়ার উল্টা পাশে আমরা জড়ো হতে থাকি। সেনাবাহিনী আসছে, তারা আমাদেরকে চলে যেতে বলছে, তারা ফাঁকা আওয়াজ করছে, অর্থাৎ ফাঁকা গুলি ছুটছে যাতে করে আমরা ভয় পাই। বাট ভয় জিনিসটা চলে গেছে তার অনেক আগেই, স্পেশালি তার আগেই অনেক কাহিনী হয়ে গেছিলো। তো কোনোভাবেই যাব না। একটা পর্যায়ে তখন বেলা 11:40-এর মতো বাজে। সেনাবাহিনীর মিরপুর জোনে এই এরিয়ার যেই বেস ক্যাম্পের যেই সিনিয়র ছিলেন উনি আসলেন, ওনার সাথে বেশ 4টা সেনাবাহিনীর গাড়ি আসছে। 4টা সেনাবাহিনীর গাড়ি আসছে। 4টা গাড়িতে করে যখন আসলো, ওনার সাথে আমরা বারবার বলছি আমাদেরকে যেতে দিতে হবে। তখন বাজে 11:40-45-এর মতো। হ্যাঁ, গণভবনে যাব আমরা, কিন্তু কোনোভাবেই সেইখান থেকে ক্রস করতে দিবে না। 10 নাম্বার কোনোভাবেই সে ক্রস করতে দিবে না। তাদের হাতে বেশ কিছু রেড জোন ছিল সেনাবাহিনীর। ওই দিনকার ভাষ্যগুলো আমার খুব কানের মধ্যে এখনও বাজে মনে হয়, যে এখানে কিছু এরিয়া রেড জোন হিসেবে আছে। এর মধ্যে মিরপুর 10 একটা রেড জোন। এর অন্যতম একটা কারণ ছিল আবার মেট্রো স্টেশন। এই জিনিসগুলোর জন্য এই জায়গাটাকে রেড জোন হিসেবে তারা কাউন্ট করছিল। তো কোনোভাবে এই যেতে দেবে না। আমার মনে আছে আমি সেনাবাহিনীর ওই সময়কার যে ঊর্ধ্বতন মেজর ছিলেন, আমি তাকে বলছিলাম আমি আপনাকে দুইটা কোশ্চেন করব, আপনি আমাকে যদি দুইটা কোশ্চেনের সদুত্তর দেন আমি আপনার কথা মেনে বাসায় চলে যাব, আর আপনি যদি সদুত্তর না দিতে পারেন আপনি আমাকে যেতে দিবেন। মানে এক কথায় নেগোসিয়েশন টাইপের। তো আমার কোশ্চেনগুলো এরকম ছিল যে আপনি কার সেবা করেন? তার উত্তরটা ছিল আমি রাষ্ট্রের সেবা করি। তখন আমার সেকেন্ড কোশ্চেনটা ছিল রাষ্ট্র কার? জনগণের। তখন আমি তাকে বললাম আমি দেশের জনগণ, আমি আপনাকে বলছি আপনি যেহেতু রাষ্ট্রের সেবা করেন, আর রাষ্ট্র যেহেতু জনগণের, জনগণ আপনাকে হুকুম দিচ্ছে আপনি এখান থেকে সরে যান। তো সে আর কোনো ধরনের কোনো কথা বলছে না। দেন সে বলল যে তুমি যদি আমাকে বলতে পারো, আমাদের সাথে বেশ 4-5 একটা টিম সে আমাকে ডাকছিল, আমাদেরকে 5 জনকে নিয়ে বলছে যে তোমরা যদি আমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারো কোনো ধরনের রাষ্ট্রীয় স্থাপনায় তোমরা আঘাত করবা না, পিছনে আর্মির বেস ক্যাম্প আছে সেইখানে তোমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবা না, এবং কোনো ধরনের ভাঙচুর তোমরা করবা না, তাহলে আমি তোমাদের এই ব্রেকেটটা সরাই দেবো। কিন্তু কোনোভাবে ব্রেকেট
ছুঁড়ে তোমরা উল্টা পাশে যেতে পারবে না। মানে ইনডোর স্টেডিয়ামের দিকে আমরা যেতে পারবো না, আবার মেট্রো স্টেশনের ওই গেটটাতেও ঢুকতে পারবো না, আমাকে ঘুরায় নিতে হবে। তো আমি তার কথায় এগ্রি করলাম। আমরা তখন হচ্ছে সে কাঁটাতারটা ছেড়ে দিল। কাঁটাতার ছেড়ে দেওয়ার পরে প্রথম ওই সময় টেলিটকের নেটওয়ার্কটা কিছুটা পাওয়া যাচ্ছে। তো আমাদের ফ্রেন্ডরা ছিল, যেমন ইউআইইউ, তার ব্র্যাকের ওই পাশটায় যে ফ্রেন্ডরা ছিল, ওরা উত্তরা থেকে হচ্ছে এদিকে আসতেছে। তো তাদের সাথে কোনোভাবে একটু কমিউনিকেশন করা সম্ভব হয়েছিল যে ততক্ষণে নেটওয়ার্ক একটু একটু আসছে, যেটা আমাদের সেনাবাহিনী প্রধান হচ্ছে তখন দুপুর 1টায় সেনাবাহিনী প্রধান হচ্ছে রাষ্ট্রীয় উনি ভাষণ দেবে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। ওই ভাষণটা আবার 2টায় শিফট করে, 1টার থেকে 2টায় শিফট করে। তো ততক্ষণে আমরা এখান থেকে বের হয়ে গেছি, ওই দিক থেকে উত্তরা থেকে আসতেছে। দেন সেনাবাহিনী আমাদেরকে ছেড়ে দিল। সেনাবাহিনী ছেড়ে দেওয়ার পরে সেনাবাহিনী আমাদের পিছন পিছন গাড়ি দিয়ে আসতেছে। আমরা এইখান থেকে শুরু করে যদি বলি 10 নাম্বার থেকে হাঁটতে হাঁটতে একেবারে মানে এমন হইল যে আমরা ওইখানে অন অ্যাভারেজ 3 থেকে 400 মানুষ ছিলাম ওই গলিটার ভিতরে। আমি ভাবলাম যে হয়তো অন্য কোনো গলিতে নাই। 300-400 মানুষ যখন ছুটা শুরু করলো সব গলি থেকে, মানে এমন হইল যে মৌমাছির মতো শুধু বের হচ্ছে, মানে এক একটা গলি থেকে বের হচ্ছে। তো ওই সময়ে যে ছাত্রলীগদের যাদেরকে চিনতাম তারা কেউ আর রাস্তায় ছিল না, নাই হয়ে গেছে। শুধু দেখলাম যে মৌমাছির মতো মানুষ আসছে, সবাই একসাথে একটাই কথা, আজ হয়তো বাঁচবে স্বৈরাচার আর নাই হয় বাঁচবো আমরা। এই একটা মোটিভ নিয়ে মিরপুর 10 থেকে আমরা চলে গেলাম হচ্ছে গণভবনের দিকে। এরপরেই তো সরকার, তার কিছুক্ষণের মধ্যেই ঘোষণা আসলো যে সরকার চলে গেছে, মানে আমাদের স্বৈরাচার ফ্যাসিস্ট সে তার মতো করে তার একেবারে ফ্যাসিস্ট হয়ে আরেক ফ্যাসিস্টের দেশে চলে যায়।